১৬০৮ সালে যখন সুবেদার ইসলাম খাঁ এই জনপদে আসেন, তখন থেকে মূলত এই নগরের সমৃদ্ধির যাত্রা শুরু হয়। জঙ্গল কেটে বানানো হয় নতুন অঞ্চল, বুনো পরিবেশ থেকে পাল্টে ঢাকা হয়ে যায় এক নতুন শহর। আজকের ঢাকার বিভিন্ন স্থান একসময় ছিল অতি মনোরম। পাখির কলকাকলি, নদীর কলতান, জীবজন্তুর অবাধ বিচরণ ছিল প্রায় প্রত্যেকটি এলাকায়। পরিবর্তনের দমকা হওয়ায় বদলে গেছে সেসব জায়গার পরিবেশ, বদলে গেছে এমনকি সেসব স্থানের নামও। কখনো কি জানতে ইচ্ছে হয়েছে কিভাবে এসেছে এসব এলাকার নাম? হয়তো হয়েছে কিংবা হয়নি, তবে আজ আপনাদের সামনে তুলে ধরব নামকরণের সেই মজার ইতিহাসই। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি ইতিহাস প্রিয় হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। নবাবপুর পুরান ঢাকার সবচেয়ে পুরনো এলাকার একটি হলো নবাবপুর। মুঘল আমলের শেষ দিকে এখানে আমির উমরাগণ বসবাস করতেন বলে এলাকাটি উমরাপাড়া বা ওমেরপুর নামে পরিচিত ছিল। ইসলাম খানের আমল থেকেই নবাব বাহাদুর এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করতেন বলে এর নামকরণ করা হয়েছে নবাবপুর। ব্যবসায়িক কেন্দ্র হিসেবে নবাবপুর সেই ব্রিটিশ আমল থেকেই সুপরিচিত। বর্তমান সময়ে বাংলাদেশের বৈদ্যুতিক সকল প্রকার সরঞ্জামের আখড়া মনে করা হয় নবাবপুরকে। দিনভর লোকের পদচারণা এবং যানজটে এই এলাকা আর আগের মতো নেই। রোকনপুর ঢাকার একটি প্রাচীন জনপদের নাম রোকনপুর। কথিত আছে এখানে সুলতানি আমলে রোকন উদ্দিন চিশতি নামে একজন দরবেশ বাস করতেন। তার নাম অনুসারেই এলাকাটির নামকরণ করা হয় রোকনপুর। এই এলাকায় তার নামে একটি মাজারও রয়েছে। সূত্রাপুর কাঠের কাজ যারা করেন তারা সূত্রধর নামে পরিচিত। প্রাচীন ঢাকায় বাড়িঘর, নৌকা ইত্যাদি দারুণ সব শিল্প নির্মাণে সূত্রধররা যে এলাকায় বসতি স্থাপন করেছিলেন তাদের নাম অনুসারে এলাকাটির নাম হয় সূত্রাপুর। ঢাকার প্রাচীন মহল্লাগুলোর মধ্যে সূত্রাপুর অন্যতম। সাংস্কৃতিক ঐতিহ্যের দিক থেকেও বেশ সমৃদ্ধ এই এলাকাটি। এখানে মিল ব্যারাকের পাশেই রয়েছে বেগ মুরাদের প্রাচীন দুর্গ। ইসলামপুর ঢাকার প্রথম মুঘল সুবেদার এবং মুঘল বাহিনীর প্রধান ছিলেন ইসলাম খান চিশতি। তিনিই মূলত মুঘল ঢাকার গোড়াপত্তন করেন। তার পূর্ব নাম ছিল শেখ আলাউদ্দিন চিশতি। সম্রাট জাহাঙ্গীর তাতে ইসলাম খান উপাধি দেন। রাজধানীর মর্যাদা লাভ থেকে শুরু করে শহর ঢাকার সত্যিকারের প্রবর্তনের কৃতিত্ব অনেকটাই ইসলাম খান চিশতির। এতদ সত্ত্বেও তার নামে ঢাকার কোনো স্মরণীয় স্থানের নামকরণ হয়নি। শুধু একটি এলাকায় আছে পুরান ঢাকায়, তার নামে ইসলামপুর। এই ইসলামপুর নাম যেন আজও তার শাসনামলকে মনে করিয়ে দেয়। পুরান ঢাকার ঠিক এই মহল্লাতেই তিনি বাস করতেন। বর্তমানে অবশ্য তার বাড়ির কোনো চিহ্নই অবশিষ্ট নেই। এককালের বনেদি এই এলাকা আগে কাঁসা, পিতল, ঘড়ি, বই পুস্তক প্রভৃতি পণ্যের ব্যবসার জন্য বিখ্যাত ছিল। আজিমপুর আজিমপুর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে লোকালয়। তবে মজার বিষয় হচ্ছে 1850 সালের আজিমপুর এলাকাটিকে একটি বসতিহীন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। ধারণা করা হয় ঢাকা নগরী ব্রিটিশ শাসনের পর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়ে পূর্ব পাকিস্তান সরকারের রাজধানী হওয়ায় সরকারি কর্মচারীদের থাকার জন্য সরকারের তরফ থেকে যেমন কলোনি নির্মাণ করা হয়েছে, ঠিক একইভাবে প্রায় 400 বছর আগে মুঘল শাসনামলে শায়েস্তা খাঁ যখন লালবাগ দুর্গ নির্মাণ করেন তখন রাজকর্মচারীদের বাসস্থানের জন্য বর্তমানে আজিমপুরকে নির্বাচন করা হয়। সম্রাট আওরঙ্গজেবের পুত্র সুবেদার শাহজাদা মোহাম্মদ আজমের শাসনামলে এটি প্রতিষ্ঠা পেয়েছিল বলে তার নাম অনুসারেই এলাকাটির নাম রাখা হয় আজিমপুর। অবশ্য ভিন্ন একটি সূত্র মতে আওরঙ্গজেবের নাতি শাহজাদা আজিমুস শানের নাম অনুসারেই এই মহল্লাটি আজিমপুর নামে পরিচিত হয়। মাহুতটুলি পুরান ঢাকার মাহুতটুলি এলাকার নাম অনেকেই শুনে থাকবেন। ঢাকার ইতিহাসে হাতি যে খুবই মূল্যবান একটি অধ্যায় ছিল তা হয়তো অনেকেই জানেন। রাজা বাদশাহ শাসিত অঞ্চলে হাতি থাকবে না তাই হয় নাকি? শৌখিনতাবশত হাতির পিঠে চড়ে ঘুরে বেড়ানো রাজা বাদশাদের ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। এক রাজা আরেক রাজাকে উপহার হিসেবেও হাতি দিতেন। সে সময় ঢাকায় হাতিও ছিল অনেক। ঢাকার বিভিন্ন এলাকার নামকরণেও তাই জড়িয়ে আছে ইতিহাসের এই অধ্যায়। মাহুতটুলি তেমনই একটি এলাকা। হাতির পালন, রক্ষণাবেক্ষণ এবং চালনের কাজটি যারা করেন তাদের বলা হয় মাহুত। আর মাহুতটুলি মানে হচ্ছে সেই এলাকা যেখানে মাহুতরা বসবাস করেন। নামকরণে লুকিয়ে আছে এই এলাকাটির ইতিহাস। বাদামতলি বাদামতলিতে কিন্তু বাদাম পাওয়া যায় না। আদৌ কখনো পাওয়া যেত কি না সেটিও ইতিহাস নিশ্চিতভাবে বলতে পারে না। তবে বাদাম পাওয়া না গেলেও এটি একটি বিখ্যাত ফলের বাজার।
বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজঘাট এলাকা পর্যন্ত জুড়ে আছে ফলের পাইকারি বাজার বাদামতলী। 1935 সালে জনাব হাসান আলী এবং অপর 4-5 জন ব্যবসায়ী মিলে এই স্থানটিতে ফলের পাইকারি ব্যবসা শুরু করেন। 1971 সাল পর্যন্ত স্থানীয় মৌসুমি ফল এবং পশ্চিম পাকিস্তানের অন্যান্য কিছু ফল এখানে বিক্রি করতেন তারা। স্বাধীনতার পর আরও মানুষ যোগ দেয় ফল ব্যবসায়। পূর্বে দেশীয় ফল বিকিকিনি হলেও এখন এটি সম্পূর্ণ বিদেশি ফল নির্ভর একটি আড়ত। টিকাটুলি অন্তত হালের আলোচিত এক সিনেমার আইটেম গানের জন্য টিকাটুলি এলাকার নাম প্রায় সবারই চেনা, কিন্তু এই নামের সাথে যে ঢাকাবাসীর অতীত তামাক বিলাসের স্মৃতি জড়িত তা কি জানা আছে কারো? কাঠকয়লার গুঁড়ো দিয়ে গোল করে একরকম জিনিস বানানো হতো এখানে, যা টিকিয়া নামে পরিচিত ছিল। অতীতে তামাক সাজানোর পর আগুন দিতে গেলে গোল টিকিয়া ব্যবহার করা হতো। এই টিকিয়া প্রস্তুতকারীরা একত্রে একটি নির্দিষ্ট এলাকায় বসবাস শুরু করলে সেই এলাকাটির নাম হয় টিকাটুলি। টিকিয়া বানানোর তরিকা কারিগরেরা খুব গোপন রাখতেন। যারা বানাতে পারতেন তারা তা নিজেদের মধ্যেই রাখতেন এবং সাধারণ কাউকে ভুলেও জানাতেন না। এজন্যই তাদের মৃত্যুর সাথে সাথে টিকিয়াও বিলুপ্ত হয়ে গেছে। নিমতলি বর্তমান চানখারপুল থেকে নাজিমুদ্দিন রোড ধরে হাতের বাঁয়ের সড়কটি নিমতলি সড়ক। মুঘল আমলের শেষ দিকে এই নিমতলি মহল্লাতে নির্মিত হয় একটি সরকারি প্রাসাদ, নিমতলি প্রাসাদ। ইংরেজ আমলেও নায়েবে নাজিমের অধীনে প্রশাসনিক কেন্দ্র হিসেবে টিকে ছিল এটি। স্থানীয়রা একে নবাবকাটরাও বলে থাকেন। এই প্রাসাদের প্রবেশদ্বারটিকে আমরা জানি নিমতলি দেউড়ি নামে। এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে প্রাসাদটি ভেঙে গেলেও প্রবেশদ্বার ছিল অটুট। দৃষ্টিনন্দন এই তোরণটি তার অতীতের জৌলস অনেকটাই হারিয়েছে, তবে এখনও পর্যটকেরা তা দেখতে ভিড় করেন। মালিটোলা পুরান ঢাকাকে যে 52 বাজার 53 গলির শহর বলা হয় তার উৎকৃষ্ট উদাহরণটি বোধহয় মালিটোলা এলাকায় পাওয়া যায়, কারণ এই এলাকাটি একের পর এক গলি দ্বারা আবর্তিত। এখানে 22 গলি নামেও বিখ্যাত এক গলিবহর রাস্তা রয়েছে। মুঘলরা ফুলবাগান খুব ভালোবাসত। তারা যেখানেই রাজত্ব করত সেখানেই বাগান নির্মাণ করত, সাথে নিয়োজিত থাকত দক্ষ মালি। মালিটোলা হচ্ছে সেই এলাকা যেখানে মালিরা পুরো পরিবার নিয়ে বসবাস করত। ফরাসগঞ্জ বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে গড়ে ওঠা ফরাসি বণিকদের স্মৃতিবিজড়িত এলাকাটির নাম ফরাসগঞ্জ। 1750 সালের দিকে ফরাসিরা বাংলায় আসে ব্যবসা করার উদ্দেশ্যে। প্রথমে তেজগাঁও, পরে 1780 সালে ঢাকার নায়েবে নাজিম নওয়াজিশ মোহাম্মদ খানের কাছে অনুমতি নিয়ে ফরাসি বণিকরা প্রতিষ্ঠা করেন ছোট্ট একটি গঞ্জ। সেই গঞ্জটি ফ্রেঞ্চগঞ্জ নামে পরিচিতি লাভ করে। এখানেই তারা বাণিজ্যিক কুঠি স্থাপন করে। কিন্তু পলাশির যুদ্ধের পর ব্রিটিশদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে ফরাসিরা তাদের কুঠি ব্যবসা বেচে দিয়ে অন্যত্র চলে যায়। ফরাসিরা চলে গেলেও ফ্রেঞ্চগঞ্জ বা ফরাসিগঞ্জ নামটি হালকা বদলে গিয়ে ফরাসগঞ্জ হিসেবে টিকে আছে কালের ক্রমে। সাথে মশলার আড়ট হিসেবেও এলাকাটি পেয়ে গেছে পরিচিতি। উল্টিগঞ্জ ফরাসগঞ্জের নদী তীরবর্তী একটি এলাকার নাম উল্টিগঞ্জ। এই এলাকাটি ব্রিটিশ শাসনামলে ইংরেজ পদস্থ অফিসার মিস্টার উল্টিন সাহেব এখানে একটি বাজার স্থাপন করেছিলেন বলে পুরো এলাকাটি তার নাম অনুসারে রাখা হয় উল্টিনগঞ্জ। কালের পরিক্রমায় উল্টিনগঞ্জ নামটি উল্টিগঞ্জ রূপ নেয়। তবে এলাকাটি প্রথমে শ্মশানঘাট নামে পরিচিত ছিল, পরে সেই শ্মশান পোস্তগুলো স্থানান্তরিত হয়। রহমতগঞ্জ 400 বছরের পুরনো ঢাকায় পদার্পণ করেছিল নানান দেশের নানান লোক। ইরানিরা যখন এদেশের ভাগ্য অন্বেষণে এলো তখন তারা যে এলাকাটি নিজেদের ঘাঁটি গেড়েছিল সে এলাকাটির নাম বাগে মীর মোমেনা। কিন্তু নবাব শায়েস্তা খাঁর আমলে রহমতুল্লাহ ওরফে রহমত খান নাম অনুসারে সেই ইরানি এলাকায় রহমতগঞ্জ নামে পরিচিত হতে শুরু করে। এই রহমত খাঁ ছিলেন বেতন বণ্টনকারী একজন রাজকর্মচারী। কিছুকাল তিনি বাংলার অস্থায়ী সুবেদারের দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং একটি গঞ্জ স্থাপন করেন। ঢাকার কাসার এলাকায় ছিল রহমত খানের নবাবী প্রাসাদ। যদিও সেই প্রাসাদের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। এই এলাকায় একসময় কুস্তি ও লাঠি খেলার বেশ চল ছিল। বর্তমানে এই এলাকায় একটি বিশাল ফুটবল মাঠ রয়েছে যার নাম রহমতগঞ্জ ফুটবল মাঠ। ভূতের গলি ইংরেজ আমলে এখানে মিস্টার বুথ নামে একজন ইংরেজ রাজ কর্মচারী থাকতেন। তখনই তার নাম অনুসারে এই জায়গাটির নাম ছিল মিস্টার বুথের গলি। কালক্রমে সেই বুথের গলি হয়ে যায় ভূতের গলি। নারিন্দা এলাকার আগে নাম ছিল নারায়ণদিয়া বা নারায়ণদ্বীপ। দ্বীপের অপভ্রংশ হচ্ছে দিয়া বা দ্বীপ। নারায়ণদিয়া মানে নারায়ণের দ্বীপ। নারিন্দার চারপাশে নিম্ন অঞ্চল থাকায় একসময় বর্ষা একে দ্বীপের মতো দেখাতো। সেখান থেকেই নামের উৎপত্তি। স্বামীবাগ ত্রিপুরালিঙ্গ স্বামী নামে এক ধনী এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী এক ব্যক্তি এলাকায় বাস করতেন। তিনি সবার কাছে স্বামীজি নামে পরিচিত ছিলেন।
তার নাম অনুসারেই এলাকার নাম হয় স্বামীবাগ। গোপীবাগ, ঢাকায় যে বাগের ছড়াছড়ি এবং সেসব বাগের উৎপত্তি বাগান থেকে, সে তো আমরা সবাই জানি। তবে বাগান ছাড়াও যে বাঘ হতে পারে এমন উদাহরণ কিন্তু রয়েছে, সেটি হলো গোপীবাগ। অন্তত ইতিহাস খুঁড়ে এলাকায় কোনো বাগানের উল্লেখ পাওয়া যায়নি। এলাকাটি ছিল গোপীনাথ সাহা নামে একজন ধনাঢ্য ব্যবসায়ী নিজস্ব সম্পত্তি। তিনি এখানে স্থাপন করেছিলেন গোপীনাথ জিওর মন্দির এবং সেই মন্দিরের নাম অনুসারে এলাকাটির নাম হয়ে যায় গোপীবাগ। শাহবাগ বর্তমান বাংলাদেশের ইতিহাসে একটি রাজকীয় অবস্থান দখল করে রেখেছে শাহবাগ। এবং কি কাকতালীয় ঘটনা, শাহবাগের নিজের নামেও কিন্তু রাজকীয় শব্দটির উপস্থিতি রয়েছে, কারণ শাহবাগ শব্দের আবিধানিক অর্থ রাজকীয় বাগান। মুঘল সম্রাটরা যখন ঢাকাকে প্রাদেশিক রাজধানী হিসেবে ঘোষণা দেন, এরপর এই এলাকায় একটি বিশালাকার দৃষ্টিনন্দন বাগানও গড়ে তোলেন। আজ সেই বাগানের স্মৃতি চিহ্নটুকু পর্যন্ত চোখে পড়ে না, কিন্তু তবু সেটি রয়ে গেছে স্থানীয় মানুষের স্মৃতিতে, যারা রাজকীয় বাগানকে স্মরণ করে পুরো এলাকাকে শাহবাগ নামে ডাকার মাধ্যমে। পরিবাগ, অনেকের মতে নবাব সলিমুল্লাহর সৎ বোন ছিল পরিমানু। নবাব সলিমুল্লাহ ওই এলাকায় তার সৎ বোনের জন্য একটি বাগান বাড়ি গড়ে তোলেন। সেই বাগান বাড়িতেই বসবাস করতে থাকেন পরিমানু এবং তার নাম অনুসারেই এলাকাটির নাম দাঁড়িয়ে যায় পরিবাগ। খিলগাঁও, খিলগাঁওয়ের ইতিহাস জানতে হলে কিংবদন্তির আশ্রয় নেওয়া ছাড়া গত্যন্তর নেই। কিংবদন্তি বলছে, প্রাচীনকালে এই জায়গার পাশ দিয়ে পাণ্ডু নদী নামের এক নদী এঁকে বেঁকে খিলগাঁও বাসাবো মাদারটেক হয়ে প্রবাহিত হতো। আর এই নদীর কিনারে গড়ে ওঠে একটি গ্রাম, পত্তন হয় কুলগ্রাম নামের একটি নতুন গ্রাম। পুরনো দলিল দস্তাবেজে এই নামের সপক্ষের প্রমাণ পাওয়া যায়। ধারণা করা হয় এই কুলগ্রামই পরবর্তীতে বিবর্তিত হয়ে খিলগাঁওয়ে রূপান্তরিত হয়েছে। কাকরাইল, রাজধানী ঢাকার খুব পরিচিত একটি নাম কাকরাইল। একটা সময় ছিল পুরো কাকরাইল এলাকাটি গাছপালা দিয়ে আচ্ছাদিত ছিল। ঢাকা থেকে রাজধানী স্থানান্তর করে যখন কলকাতায় নিয়ে যাওয়া হয়, তখন পুরো ঢাকা শহর বিজন জনপদে রূপান্তরিত হয়। তবে ককরোল নামের কোনো এক ইংরেজ প্রশাসকের নাম অনুসারে জায়গাটির নাম ককরোল রাখা হয়। আরেকটি সূত্র মতে ককরেলে নামে ওই এলাকায় একটি সড়ক তৈরি করা হয়েছিল, আর সেজন্যই এলাকাটির নাম হয়ে যায় ককরোল। সময়ের পট পরিবর্তনে ককরোল বিকৃত হয়ে রূপ নেয় আজকের আধুনিক কাকরাইলে। কারওয়ান বাজার, দিল্লির সুলতান শেরশাহ কর্তৃক প্রতিষ্ঠিত বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা সড়কি আজমের কথা আমরা সবাই কম বেশি জানি। ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অংশ পুনরায় নির্মিত হয় ঢাকার মুঘল সুবেদার শায়েস্তা খানের আমলে। এই রাস্তার দ্বারে দ্বারে স্থাপিত সরাইখানাগুলো আবার পুনরায় সংস্কার করা হয় মীর জুমলার আমলে। সরাইখানাকে বলা হতো কারাবান। বর্তমান কারওয়ান বাজার এলাকায় ছিল এমনই একটি সুপরিচিত কারাবান বা সরাইখানা। শত বছরের ব্যবধানে সেই কারাবান ভিন্নভাবে উচ্চারিত হতে হতে আজকের কারওয়ান বাজারে এসে ঠেকেছে। আজ সেই সরাইখানাও নেই, কিন্তু কারওয়ান বাজার নামের মধ্য দিয়ে হয়তো খুঁজে পাওয়া যাবে মীর জুমলার নির্মিত সেই কারাবান। ধানমন্ডি, ধান কি জিনিস সে তো সকলেই জানে, যা থেকে চাল হয়। আর মন্ডি শব্দটি ফার্সি, যার অর্থ হাটবাজার। ব্রিটিশ শাসনামলে ঢাকার সবচেয়ে বড় ধানের হাট বসত যে জায়গাটিতে, স্থানীয়রা সেটিকে ডাকত ধানমন্ডি নামে। আর সেখান থেকেই আজকের ধানমন্ডি এলাকার নামকরণের উৎপত্তি। পিলখানা, পিলখানা নামটিও এসেছে একটি ফরাসি ভাষা থেকে। ফরাসি ভাষায় পিল অর্থ হাতি আর খানা অর্থ জায়গা, তাহলে বুঝতেই পারছেন পিলখানা মানে হাতি রাখার জায়গা। সাম্রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মুঘল আমলে হাতি এনে রাখা হতো ধানমন্ডির এক এলাকায়, যেটি লোকমুখে পরিচিত পেয়ে যায় পিলখানা হিসেবে। হাতির ঝিল, হাতি না হয় আনা হলো, তাদের পোষ্য মানানো হলো, কিন্তু হাতি যে হাজারটা ঝক্কি আছে সেসবের মধ্যে একটি হলো তাদের গোসল করানো এবং তারপর রোদ পোহানোর ব্যবস্থা করা। এজন্য হাতিগুলোকে প্রথমে নিয়ে যাওয়া হতো নিকটস্থ ঝিলে। হাতি গোসল করত বলেই ঝিলের নাম হয়ে ওঠে হাতির ঝিল। রমনা পার্কের কিন্তু নিজস্ব নামকরণের ইতিহাস রয়েছে। এই এলাকায় বাস করতেন রমনাথ বাবু নামে এক বিশাল ধনাঢ্য ব্যক্তি। তিনি নিজের নাম অনুসারে তৈরি করেছিলেন রমনা কালী মন্দির, আর সেই মন্দিরের পাশে ছিল ফুলের বাগান ও খেলাধুলার পার্ক। সময়ের স্রোতে গোটা এলাকাটির নামই হয়ে যায় রমনা, আর পার্কটির নাম হয় রমনা পার্ক। মগবাজার, মিরপুর, এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যে পুর তার নাম হচ্ছে মিরপুর। এককালে এই এলাকায় বসত ছিল মীর সাহেবের, তার নাম অনুসারেই গোটা এলাকা পরিচিত হয়েছে মিরপুর নামে। তবে এখানে যে নদীবন্দর রয়েছে মুঘল আমলে তা ছিল শাহ বন্দর নামে খ্যাত। আর পাক আমলে এলাকাটি অবাঙালি অধ্যুষিত ছিল। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের অধিকাংশ এলাকা শত্রুমুক্ত হলেও মিরপুর ছিল ব্যতিক্রম। সবার শেষে 1972 সালের 31 জানুয়ারি স্বাধীন হয় মিরপুর, তাই তো একে মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন হিসেবেও অভিহিত করা হয়।